ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে বিশাল চৌধুরী নিবাসনের আঙিনায়। শিশির ভেজা বাতাসে ফুলের গন্ধ ছড়িয়ে আছে, চারিদিক নিস্তব্ধ, শুধু দূরে পাখিদের কিচিরমিচির আর কুয়াশা ভেদ করে আসা সূর্যের কোমল আলো আঙিনার লাল ইটের মেঝেতে পড়ে এক অদ্ভুত সোনালি আভা ছড়াচ্ছে। বাড়ির উঁচু ফটক ধীরে ধীরে খোলা হয়েছে, দরজার কপাটে কড়া নাড়ার শব্দ যেন সকালের নিস্তব্ধতাকে আরো গভীর করে তুলেছে। দোতলার বারান্দা থেকে সাদা রঙের মোটা খুঁটির ফাঁক দিয়ে সকালের আলো নেমে আসছে। বারান্দার লোহার রেলিংয়ে শিশিরে ভেজা মানিক জোড় পায়রা বসে ডানার আলো মেখে নিচ্ছে। আঙিনার একপাশে শান বাঁধানো পুকুর, তার জলে সকালের প্রথম সূর্যরশ্মি পড়ে চিকচিক করছে। জল নড়াচড়া করছে কচুরিপানা আর মাঝে মাঝে মাছ লাফিয়ে ওঠার তরঙ্গ। পুকুর ঘাটে কয়েকজন দাসী ঘোমটা টেনে জল তুলছে, তাদের কণ্ঠে সুরেলা আড্ডা ভেসে আসছে সকালের শান্ত আবহে। বাড়ির ভেতর থেকে ভেসে আসছে চুলার কাঠ জ্বালানোর গন্ধ আর রান্নার প্রথম ধোঁয়া। পুরনো দেওয়ালে ছা ভেদ করে নতুন দিনের প্রাণ চাঞ্চল্য ধীরে ধীরে জেগে উঠছে। এমন সকাল যেন জমিদার বাড়ির প্রাচীন ইতিহাসকেও সজীব করে তোলে। পুকুর পাড়ে বসে আছে মায়া, তৃষ্ণার শেষ সানে নেমে মুখ ধুচ্ছে। মীর সেখানে উপস্থিত হয়, কিছুক্ষণ হয় রহিমাদের বাড়ি থেকে ফিরেছে। মায়াকে একা বসে থাকতে দেখে মীরও পুকুর পাড়ে উপস্থিত হয়। মীরকে দেখে তৃষ্ণা বাড়ির ভেতর চলে যায়। মীর কালো রঙের শার্ট এবং অ্যাশ রঙের প্যান্ট পরে আছে, হাতে একটা সোনালি রঙের ঘড়ি। মীর গিয়ে বসে মায়ার পাশে। মায়া মীরের থেকে মুখ সরিয়ে নেয়। মীর কিছুটা কোমল কণ্ঠে বলল, রূপসী বোনটি কোনো কারণে রাগ করে আছে নিশ্চয়, কিন্তু কি কারণে রাগ হয়েছে বলা যাবে কি? মায়া বলল, আমি কারো সাথে কথা বলতে চাই না, আপনার সাথেও নয়, আর আপনি একটা মিথ্যাবাদী। তা কোন কারণে আমাকে মিথ্যাবাদী বলা হচ্ছে জানতে পারি কি? গতকাল আপনি আমার সাথে মিথ্যে বলেছেন। ওই ছুরিটি দিয়ে নিশ্চয়ই কিছু করেছেন, নয়তো করবেন, আর আমার সাথে মিথ্যে বলেছেন। মীর মায়ার দিকে ঝুঁকে বলল, তুমি নিশ্চয়ই ভুল কিছু ধারণা করছো। আমি যা বলেছি তাই সত্য। আমার ডিকশনারিতে মিথ্যে বলতে কোনো শব্দ নেই। তাহলে রাফিদ দাদা আপনার সাথে কি করছিল? মীর এবার ঠোঁট চুলকিয়ে বেশ কয়েক সেকেন্ড চুপ রইল, এরপর জবাব দিল, ও তো রাতে আমার সাথেই ছিল, আর ও তখন ছুরিটি দেখে এটাই বলছিল, এটা বিছানায় কেন, গলা কেটে যাবে। তুমি নিশ্চয়ই এটা জানালা থেকে দেখেছ। মায়া মীরের দিকে ঘুরে বলল, আপনি কিভাবে জানলেন? তুমি ছোট্টবেলা থেকেই দুষ্টু, বয়স কম হয়নি, কিন্তু এখনো পাগলামো যায়নি তোমার। মায়া মলিন হেসে উঠল। মীর মায়ার হাসি দেখে বলল, আর কাউকে সন্দেহ করো না, তোমার আশেপাশে কেউ তোমার শত্রু নয় মায়া। মায়া অপ্রতিকর ভাবে বলল, কিন্তু মীর, আপনি জানেন আমার কেমন যেন সবাইকে অদ্ভুত মনে হয়। কখনো মনে হয় এরা সবাই আমার ক্ষতি চায়। যাদের দেখি তারা কেউ আমার আপন নয়। অসুখ মানে? মায়া ভুরু কুঞ্চিত করল। মানে এটা তোমার একটা অসুখ। দীর্ঘ সময় ধরে তুমি পরিবার থেকে দূরে ছিলে। পরিবারের আদর সোহাগ কেমন হয় সেটা হয়তো তুমি ঠিকঠাক ভাবে কখনো উপলব্ধি করনি। হঠাৎ করেই সবাইকে একসাথে পেয়ে তোমার এমন অনুভূতি হচ্ছে। মায়া দৃষ্টি সরিয়ে ফেলল। মীরের রেশ টেনে বলল, আপনি ঠিক বলেছেন, এখন ঠিক বলছো, কিন্তু পরে আমার পেছনেই তুমি পড়বে। নীরব সময় কাটে পুকুর পাড়ে কিছুক্ষণ। সূর্যের আলো পুকুরের জলে পড়ে তার প্রতিফলন পড়ল মায়ার মুখে। মীর তার দিকে তাকিয়ে বলল, তুমি কি বই পড়তে ভালোবাসো? আমি গল্প পছন্দ করি, কিন্তু আপনি কিভাবে জানলেন? তোমার ঘরে তোমার অনুমতি ছাড়াই গিয়েছিলাম, তখন অনেক বই দেখতে পেলাম। মায়া মীরের দিকে ঘুরে তার হাতের উপর হাত রেখে বেশ উৎফুল্ল হয়ে বলল, আচ্ছা, আপনি দ্য সাইলেন্ট ম্যানর বইটি পড়েছেন? মীর মায়ার হাতের স্পর্শ পেয়ে সেদিকে তাকালো। মায়া বুঝতে পেরে হাত সরিয়ে ফেলল। দুঃখিত, আমি বই পড়তে পছন্দ করি না। পাঠ্য বই তো বাবার ভয়ে পড়তাম। আর গল্প? মীর থামে। এটি একটি অসম্পূর্ণ বই।
আমার অনেক পছন্দের, কিন্তু লেখক বই কেন অসম্পূর্ণ রেখেছে? আর লেখকই বা কোথায় হারিয়ে গেছে? জানি না। জানেন, ওনার খোঁজ পর্যন্ত করেছি, কিন্তু পাইনি। মায়ার মুখটি হঠাৎ করে ফ্যাকাশে হয়ে গেল। মীর দেখে বলল, তুমি কি বইটি নিয়ে চিন্তিত? মায়া নিরুত্তর। মীর হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে বলল, আচ্ছা, বইটি আমাকে দিও, আমি পড়ে দেখব। সত্যিই তো? মায়ার মুখে উজ্জ্বল হাসি। বললাম না আমি মিথ্যে বলি না। কিন্তু আপনি তো গল্প পছন্দ করেন না। তোমার জন্য একটা বই পড়লাম বলে মীর পুকুর পাড় থেকে বাড়ির ভেতর চলে যায়। মায়া মীরের যাওয়ার পানে তাকিয়ে রইল কিছুক্ষণ। এতক্ষণ তৃষ্ণা মায়া এবং মীরকে অনুকরণ করছিল। তৃষ্ণা মায়ার কাছে উপস্থিত হয়। কাছ ঘেঁষে বলল, তুই মীরের সাথে এত কি বলছিলি? ও কিন্তু তোর খালাতো ভাই, মানে আমাদের বড় ভাইয়ের মতো। প্রেমে টেমে পড়ে যাস না, বিদেশি ছেলে না। না জানি কত প্রেমিক আছে। মায়া বলল, তোর কি আমার পেছনে লাগা ছাড়া কাজ নেই? আমি তাকে ভালোবাসতে যাব কেন? বলে পুকুর পাড় ছেড়ে চলে যায় ঘরের উদ্দেশ্যে। টেলিফোনে রিং বেজে উঠলে কলটি রিসিভ করে জয়ন্তন বেগম। তিনি হ্যালো বলার পর অপর প্রান্ত থেকে আমজাদের কণ্ঠ ভেসে আসে। মা, কেমন আছো তোমরা সকলে? আমরা ভালোই আছি। তোর খবর নাই বাজান। তুই কই, কবে ফিরবি? বড্ড উতলা হলো জয়ন্তন। মা, আমাদের ফিরতে আরো 2 দিন দেরি হবে, এটা বলতেই কল দিয়েছি। এরপর কলটি কেটে যায়। জয়ন্তন পুনরায় কল দিলে কলটি ওপাশ থেকে কেটে দেয় আমজাদ। জয়ন্তন খুব হতাশ হলো। এক পুত্রকে হারিয়ে আজ 22 বছর। আমজাদ এবং এহসান ছিল তার চোখের মণি। 2 ভাই যেন 2 ভাইয়ের রক্ষা কবচ ছিল। এরপর হঠাৎ একদিন শোনা যায় এহসান চৌধুরী আর বেঁচে নেই। জয়ন্তন খুব ভেঙে পড়েছিল সেদিন। তারপর থেকে আমজাদ কোথাও গেলে সে বড্ড উদাসীন হয়ে যায়। শালুক আসে জয়ন্তনের কাছে। তাকে ভরসাসূচক হাতের স্পর্শ করে বলল, মা চলুন, বসবেন। তারা সোফায় বসে। শালুক জয়ন্তনকে লক্ষ্য করে বলল, মা আপনি চিন্তা করবেন না, আপনার ছেলে ঠিক সময় মতো ফিরে আসবে, তার কিছুই হবে না। অন্যদিকে শহরের একটি বেসরকারি কৃষি ইনস্টিটিউট অফিসে বসে আছে থমাসন আর আমজাদ। আমজাদ কলটি তখন জয়ন্তনের মুখের উপর কেটে দিয়েছে। বিষয়টি লক্ষ্য করেছে থমাস। থমাস আমজাদকে প্রশ্ন করল, তুমি তোমার মায়ের মুখের উপর কলটি কেটে দিয়েছ, এটা কিন্তু ঠিক হয়নি। এখনই হয়তো বিদেশ থেকে কল আসবে, তাই কলটি কেটে দিয়েছি। থমাস বেশ গম্ভীর শ্বাস ছেড়ে হতাশায় নিমজ্জিত হয়ে বলল, তুমি খুবই ভাগ্যবান, তোমার মায়ের কল আসে। আফসোস, আজ বহু বছর আমার মায়ের কোনো কল আসে না। বলে থমাস বসা থেকে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। তোমার মায়ের কল আসে, তুমি ভাগ্যবান। আফসোস, আমার মায়ের কল আসে না আজ বহু বছর। বাক্যটি আমজাদের আশেপাশে যেন ঘুরপাক খাচ্ছে। আমজাদ তখন তার বাড়ির নম্বরে 2য়-বার সংযোগ করার চেষ্টা করল। 2য়-বার টেলিফোন বেজে ওঠায় জয়ন্তন বেশ হকচকিয়ে গেল। শালুক বলল, আপনার ছেলেই হয়তো কল করেছে, চলুন কলটি ধরুন। জয়ন্তন কলটি রিসিভ করে। ওপাশ থেকে আমজাদের মলিন কণ্ঠ ভেসে আসে। একটি মধুর ডাক, মা। এখানেই হয়তো একজন গর্ভধারিণী জননীর সুখ। জয়ন্তন জবাব দিল, বাপজান, কিছু হয়েছে তোর? ঠিক আছো বাবা? আমি ঠিক আছি মা। আমজাদ নিশ্চুপ হয়ে গেল। জয়ন্তনও চুপ। আমজাদ হঠাৎ করে বলল, মা, আমি কিন্তু তোমায় সে ছোট্টবেলার মতো ভালোবাসি। কথাটি শুনে জয়ন্তন ফুপিয়ে কেঁদে উঠল। দৃশ্যটি দেখল শালুক। তার ঠোঁটে ফাঁকে হাসি। বলা হয় শাশুড়ির সাথে তার ছেলের সুসম্পর্ক বউয়ের নাকি সহ্য হয় না, কিন্তু শালুক যেন তার উল্টো। তিনি সব সময় চান জয়ন্তন যেন মৃত্যুর শেষ সময় অবধি হাসি খুশি থাকেন। জয়ন্তন জবাব দিল, কাজ শেষ কইরা জলদি বাড়ি চইলা আইসো বাপজান। অপর প্রান্ত থেকে আমজাদ বলল, দোয়া রাইখো মা। জয়ন্তন কল কেটে দেন। এতক্ষণ ঘটে যাওয়া ঘটনাটি দেখল মীর দোতলা থেকে। দোতলার রেলিং ধরে দাঁড়িয়েছিল সে। জয়ন্তন তার ঘরে চলে গেল। মীর তখন ওপর থেকে নিচে আসে। বৈঠকখানায় শালুক বসে আছে। এসে মীর খুব নতজানু হয়ে তার কোলে মাথা রেখে শোয়। শালুক একটু নির্বিকার প্রশ্ন করল, মীর, শরীর খারাপ তোর? কিছু হয়েছে বাপ? ছোট্ট মা, একটু শুতে দাও।
ভালো লাগছে না, মায়ের কথা খুব মনে পড়ছে। শালুক মীরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি কি তোর মা নই মীর? থেমে দীর্ঘশ্বাস ছেড়ে আবার বলল, গর্ভধারিণী মায়ের মতো দুনিয়াতে কেউ হয় না, আমি জানি। গর্ভধারিণী মায়ের সংস্পর্শেও সন্তান সুস্থ হয়ে ওঠে। মায়ের গায়ের গন্ধের মন সতেজ করে তোলে। কিন্তু সে মা থাকতে কজন মূল্য বোঝে, হারিয়ে গেলে তখন খোঁজে। মীর বলল, আমার মাঝে মধ্যে খুব কষ্ট হয় ছোট মা। মায়ের শূন্যতা আমাকে বিষিয়ে তোলে, ইচ্ছে করে দুনিয়া ছেড়ে চলে যাই। ও কথা বলতে নেই বাপ, আমি আছি তো, আমি আমার সবটুকু দিয়ে তোকে আগলে রেখেছি, ভবিষ্যতেও রাখবো। মীর কোল ছেড়ে উঠে চোখ মুছতে মুছতে নিজের ঘরের উদ্দেশ্যে চলে যায়। দিন ফুরিয়ে বিকেলের আগমন ঘটল ধরণীতে। সূর্য পশ্চিমে ঢলে পড়েছে। সোনালি আলো গাঢ় সবুজ পাহাড়ের গায়ে ঝরে পড়ছে, ঠিক যেন কেউ আগুনের ছিটা ছুড়ে দিয়েছে বন জুড়ে। পাহাড়ের নিচে বিস্তৃত এক উপত্যকা, যেখানে কুয়াশা ভেসে বেড়ায় নরম চাদরের মতো। মাঝখানে নীরব এক নদ, তার জলে ভাসে সূর্যের শেষ রশ্মি। চারপাশে শুধু ঝিঝি পোকার ডাক আর দূরে কোথাও অচেনা পাখির ডানার শব্দ। উপত্যকার প্রান্তে আছে এক পুরনো কাঠের সেতু, যেটা পার হলেই দেখা যায় একটা অদ্ভুত শান্ত গ্রাম। ঘরগুলো কাঠ আর পাথরের তৈরি, ছাদের ধারে শুকনো ফুল ঝুলছে। গ্রামের মাঝখানে একটা বিশাল বটগাছ, তার নিচে পাথরের আসন, যেখানে নাকি বহু বছর আগে কেউ হারিয়ে গিয়েছিল। হ্রদের ওপারে দেখা যায় একটি প্রাসাদ, দূর থেকে যেন ধোঁয়ার মতো ভাসমান। জানালাগুলো সব বন্ধ, তবুও মনে হয় কেউ এক ফাঁকে তাকিয়ে আছে। বাতাসে ভেসে আসে হালকা চন্দন আর পুরনো বইয়ের গন্ধ। রাফিদ এবং মীর এমন একটি জায়গায় উপস্থিত হতে পেরে ভীষণ আনন্দিত। আমজাদ চৌধুরীর বাড়ির বাহিরে থাকায় তারা বেশ স্বাধীনভাবে ঘুরতে পারছে। ছোট্ট গ্রামটির কোনো বাসিন্দারা বেঁচে নেই। যদিও কেউ বেঁচে থাকে, তবে তারা আর এখানে থাকে না। প্রতিটি ঘরই তালাবদ্ধ। গ্রামটির শেষে একটি নদ, নদের ওপর প্রান্তে দাঁড়িয়ে আছে পাহাড়। পাহাড়টিতে পৌঁছাতে নদী পার হতে হবে। মীর দেখল নদটি, জলগুলো বেশ নীলাকার। এখানের বাতাস যেন মন মাতানো সুবাস পাওয়া যায়। মীর রাফিদকে লক্ষ্য করে বলল, ওদিকে একটা প্রাসাদের মতো দেখা যাচ্ছে, ওটা কি? রাফিদ বলে, ওটা সম্ভবত কোনো রাজাদের নগর ছিল। সময়ের সাথে সাথে আজ পরিত্যক্ত। আজ শুধু শ্যাওলা এবং জলের আয়ত্তে প্রাসাদটি। কত বছর হয় এটি পরিত্যক্ত? রাফিদ বলল, আমি ঠিক বলতে পারবো না। মীর খুব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো প্রাসাদটির দিকে। নদের অপর প্রান্তে সূর্য নিজ গন্তব্যে ঢলে পড়ায় পরিষ্কার দেখা যাচ্ছে না। কুয়াশার জন্য প্রাসাদটি দেখে মনে হচ্ছে এখনো জীবন্ত। এখানকার প্রতিটি মানুষ জীবন্ত, তারা যেন ওপারে তাকিয়ে আছে সাহায্যের জন্য। মীর এক ধ্যানে তাকিয়ে রইল। রাফিদ মীরকে ডাকলো, মীর শোনেনি, সে অন্য ধ্যানে মগ্ন। এরপর রাফিদ মীরের শরীরে স্পর্শ করে ডাকলো। মীর হুঁশে ফেরে। মীর রাফিদকে জিজ্ঞেস করে, আচ্ছা, প্রাসাদটি হঠাৎ নীরব হয়ে যাওয়ার কারণ? এটা আবার কারণ কি? সময়ের নিয়মই এটা। আজ যদি আমরা দুনিয়া থেকে চলে যাই, এরপর আমাদের জমিদার বাড়িটিও এরকম পরিত্যক্ত হয়ে যাবে, নদের জলে ডুবে যাবে। এরপর ডুবুরিরা আমাদের রাখা স্বর্ণ মুদ্রা উত্তোলন করবে। বলে রাফিদ নিঃশব্দে হাসল। মীর দীর্ঘশ্বাস ফেলল। মানুষ কেন এভাবে হারিয়ে যায়? কত রাজ্যে প্রাচুর্য অর্জন করে, সবাই কত আনন্দ নিয়ে বসবাস করে, এরপর হঠাৎ করেই সবকিছু ধুলোয় মাখা হয়ে পড়ে থাকে। সবাই মাটির সাথে মিশে যায়, থাকে শুধু তাদের স্মৃতি। মীর ঘুরে পুনরায় একবার প্রাসাদটির দিকে দেখে। ততক্ষণে সন্ধ্যা ছুঁই ছুঁই, সময়ের আগমন ঘটে। রাফিদ বলল, কাঠের সেতুটি পার হতে রিস্ক হবে। আসার সময় তো এসেছি, জানি না এখন যেতে পারবো কিনা। তাড়াতাড়ি চল, ওপারে আমার অশ্ব আছে। মীর বলল, চিন্তা করিস না, যেতে পারবো। চল বলে ছোট্ট গ্রামটি চূড়া থেকে যেতে যেতে বারবার পেছনে ঘুরে দেখল মীর। নীরব প্রাসাদটি যেন তাকে ডাকছে, কিন্তু নীরবেই, যার কোনো শব্দ নেই।
তারা কাঠের সেতুটির কাছে উপস্থিত হয়। সেতুটির নিচ থেকে বয়ে যাচ্ছে জলরাশি, প্রখর জলের স্রোত। তার মধ্যে থেকে বড় বড় পাথর দেখা যাচ্ছে। রাফিদ বলল, মীর, হঠাৎ জলের স্রোত বেড়ে গেছে। যদি সেতু ভেঙে নিচে পড়ে যায়, মৃত্যু নিশ্চিত। ভুলভাল না বকে চল, সন্ধ্যা হয়ে আসছে। অশ্বের চিৎকার শোনা যাচ্ছে। আমি আবার অশ্বের কান্না সহ্য করতে পারি না। পুনরায় কাঠের সেতু থেকে কড়কড় শব্দ ভেসে আসে। বাতাসের সাথে সাথে কিছুটা দুলছেও। মীর আগে আগে পা বাড়িয়ে যেতে শুরু করলো, রাফিদ পেছনে। ধীরস্থিরভাবে মাঝ বরাবর সেতুটিতে পৌঁছাতেই রাফিদের পেছনে একটা কাঠ ভেঙে যায়। রাফিদ এবং মীর পেছনে ঘুরল। রাফিদ কিছুটা ভয় পেল, কিন্তু মীর ভরসা দিয়ে বলল, কিছু হবে না, ভয় পাস না, চলে আয়। পুনরায় দুজনেই হাঁটা শুরু করে। রাফিদ তখন পেছন থেকে বলল, আমি যদি নিচে পড়ে যাই তাহলে কি হবে বুঝতে পারছিস? হ্যাঁ, বুঝতে পারছি। কি বুঝছিস বল? এই তোকে দেখার আগেই তোর হবু বউ বিধবা হয়ে যাবে, বলে চাপা স্বরে হাসে মীর। রাদীপ বলল, মজা করছিস? আমার কিন্তু সত্যিই ভয় হচ্ছে। ভয় না পেয়ে চলে আয়, বলে মীর প্রায় সেতুর শেষ সীমানায় পৌঁছে যায়। মীর অপর প্রান্তে পৌঁছে যায়। রাফিদ প্রায় সেতুটির শেষ সীমানায় পৌঁছে যায়। সেতুর শেষ কাঠ পার হয়ে যেতেই দড়ি ছিঁড়ে রাফিদ নিচে পড়ে যায়। রাফিদ তির্যক আওয়াজ করলো, মীর হতভম্ব হয়ে যায়। রাফিদ তখন সেতুর ছেঁড়া দড়িটা ধরে ফেলে। মীর বিস্ময়কর হয়ে ওঠে। হঠাৎ যে মুহূর্তে রাফিদ কাঠ ভেঙে পড়ল, তখন তার পৃথিবীটা যেন উল্টো হয়ে গেল। বাতাস হঠাৎ তীক্ষ্ণ ছুরির মতো কানে বিঁধতে লাগলো। শরীরের ভারহীন যেন কেউ নিচ থেকে টেনে নিচ্ছে রাফিদকে, অথচ তার উপরে ওঠার চেষ্টা। এক সেকেন্ডেই মনে হলো শেষ, সব শেষ। মাথার ভেতর অসংখ্য চিন্তা বিদ্যুৎ বেগে ছুটছে মীরের। রাফিদ একবার আতঙ্ক নিয়ে নিচে দেখলো, জলরাশি যেন তার দিকে তাকিয়ে আছে, তার অপেক্ষায় আছে। রাফিদ ভয়ে চুপসে গেল। পরিবার, মুখগুলো, অসমাপ্ত কাজ সব যেন চোখের সামনে ভেসে উঠল। চোখের সামনে আকাশ, গাছ, পাথর সব ঘুরছে। বাতাসে শরীরের আঘাতের ধাক্কা, বুকের ভেতর হাহাকার, আর গলার কাছে চিৎকার আটকে থাকা একটি শব্দ। মীর ওপর থেকে হাঁটু মাটিতে রেখে রাফিদের দিকে ঝুঁকে বলল, ভয় পাস না, দড়িটা ধরে রাখ। ঠিক তখনই রাফিদের ধরে থাকা দড়িটা থেকে ছিঁড়ে পড়ার শব্দ এলো। মীর তখন দড়িটি উপর থেকে ধরে নিজের হাতে পেঁচিয়ে নেয়, কিন্তু তার পক্ষে নিচ থেকে রাফিদকে টেনে ওঠানো সম্ভব নয়। দড়িটিও ছিঁড়ে যেতে পারে। মীর কি করবে বুঝতে পারল না। সন্ধ্যা নেমে আসছে, চারিদিকে কোনো জনমানব নেই। ঝুলে থাকা রাফিদ চেঁচিয়ে বলল, মীর, আমায় টেনে ওঠা। মীর আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু পারছে না। দড়িটিও ছিঁড়ে যাওয়ার উপক্রম। মীরের অশ্ব তখন পেছন থেকে রেশাধ্বনি তুলল। মীর তখন পেছন ঘুরে দেখলো রাফিদ এবং তার অশ্ব দাঁড়িয়ে আছে। মীর একবার রাফিদের দিকে দেখলো, তারপর তার অশ্বর দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, অগ্লিন, দড়িটা ছুঁড়ে দে আমার দিকে। অশ্ব অগ্লিন। মীরের বাক্য বুঝতে না পারলেও বিপদের আশঙ্কা কণ্ঠস্বর যেন বুঝতে পারল। অগ্লিন শরীরে ঝাঁকুনি দিয়ে পিঠ থেকে দড়ি ফেলে মীরের দিকে ছুঁড়ে ফেললে। মীর দড়িটা রাফিদের দিকে ফেলে বলল, ওটা ধর, আমি টেনে তুলছি। রাফিদ ধরল। এরপর মীর এবং অগ্লিন মিলে কোনোভাবে রাফিদকে টেনে তুলল। রাফিদ উপরে এসে মাটিতে লুটিয়ে শুয়ে পড়ে। মীরও জোরে জোরে নিঃশ্বাস ফেলল। বেশ কিছুক্ষণ পর রাফিদ এবং মীরের ক্লান্তি দূর হয়। রাফিদ শোয়া থেকে উঠে বসে। মীর তার দিকে দেখল, রাফিদ ও মীরের দিকে তাকায়। এরপর দুজনে অট্টহাসিতে তলিয়ে পড়ল। হাসি থামিয়ে মীর বলে, অসাধারণ অভিজ্ঞতা হলো। হ্যাঁ, আরেকটু হলে আমি জলের স্রোতে না জানি কোথায় গিয়ে পৌঁছাতাম। মীর তখন কণ্ঠ খাদে নামিয়ে মোহময় কণ্ঠে বলল, আমি থাকতে তোর কিছুই হতে দিতাম না। রাফিদ মীরের দিকে ঘুরে তাকালো, চক্ষু শীতল। আমরা তো ভাই, এর বেশি আজ আরেকটা এই সম্পর্কের নাম দেওয়া যাক রাফিদের প্রস্তাব। বন্ধু, তাই তো? আজ থেকে আমরাও বন্ধুত্বের পরিচয় নিলাম। মীর মৃদু হাসল। সন্ধ্যার আবছা আলো ধরে মীর এবং রাদীপ চৌধুরী নিবাসনের উদ্দেশ্যে রওনা হয়। অশ্বকে তারা ধীর স্থির গতিতে নিয়ন্ত্রণ করছে। খোলা মাঠের তারা এগোচ্ছে।
চারপাশ শুনশান। তাদের থেকে কিছু দূরে ডান এবং বাঁ দিকে সারি সারি মৃত গাছ। রাফিদ চারপাশ দেখে বলল, তাড়াতাড়ি চল, অন্ধকার নেমে আসছে। রাফিদ কথাটি শেষ করতে না করতেই একটা তীর ফলক এসে তাদের সামনে মাটিতে বিদ্ধ হয়। তারা বেশ আশ্চর্য হলো। অশ্ব দাঁড়িয়ে যায়। কোথা থেকে তীরটা আসলো দেখার জন্য তারা চারিদিক তাকালো। তখন দেখতে পায় দূরে মৃত গাছগুলোর স্থান থেকে একজন তীরটা ছুঁড়েছে। ব্যক্তিটি অশ্বের পৃষ্ঠায় বসা, মুখে পাগড়ির আঁচল দিয়ে ঢাকা। দূরে থাকায় স্পষ্টভাবে তাকে চিহ্নিত করা গেল না। মীর নিচে নেমে দেখল তীরের সাথে একটি চিরকুট। মীর চিরকুটটি খুলল। তাতে লেখা, চোখের সামনে প্রিয় মানুষের মৃতদেহটি দেখার মতো সৌভাগ্য কারোর না হোক, চাইলে সত্যটা তোমরা উন্মোচন করতে পারবে। ব্যাস। এরপর ছোট্ট করে একটি দৃশ্য আঁকা, যা এখন বোঝা যাচ্ছে না। রাফিদ জিজ্ঞেস করল, চিরকুটে কি লেখা?